নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা আইনজীবীর। এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক দাবি মামলাকারীর। দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও অন্যদিকে গুজরাটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধার্ঘ্য জানান। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যার জেরে রওনা হয়েও ভুটান যেতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যেতে হল তাকে। বৃহস্পতিবার রাতে ফের দুর্ঘটনা উত্তরবঙ্গে। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি যাত্রীবাহী গাড়ি জাতীয় সড়ক ১১০-এ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু ২ জনের, আহত আরও ৬। প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল, বেড়েছে পাশের হার। তবে এবারও উচ্চ মাধ্যমিকে জেলার জয় জয়কার। প্রথম 10-এ ৬৯ জন। তবে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা উদ্বেগজনকভাবে কম ছাত্রীর সংখ্যা। প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল, বেড়েছে পাশের হার। তবে এবারও উচ্চ মাধ্যমিকে জেলার জয় জয়কার। পাশের নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ১২তম স্থানে। এবার প্রথম 10-এ জায়গা করে নিয়েছে মোট ৬৯ জন। তাদের মধ্যে ৬৮ জনই বিজ্ঞান বিভাগের পড়ুয়া, মাত্র ১ জন কমার্সের পড়ুয়া। প্রথম 10-এ জায়গা পেয়েছে মাত্র ৩ ছাত্রী, বাকিরা সকলেই ছাত্র। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা গেল এই চিত্র। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, গোলাম ফয়জল বাণিজ্য বিভাগের ছাত্র, তিনি একমাত্র পড়ুয়া যিনি এই বিভাগ থেকে প্রথম 10-এ স্থান পেয়েছেন। অন্যদিকে প্রথম 10-এ রয়েছে মাত্র ৩ ছাত্রী। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দীপান্বিতা পাল। তিনি সার্বিকভাবে চতুর্থ স্থান অধিকার করেছেন। তার প্রাপ্ত নম্বর ৯৮.৪২%। দীপান্বিতা দক্ষিণ দিনাজপুর দৌলতপুর হাই স্কুলের ছাত্রী। মেধা তালিকায় ছাত্রীদের সংখ্যা কম থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তাদের আশা, পরবর্তী সেমিস্টারে মেয়েরা কামব্যাক করবে। মেধা তালিকায় মেয়েদের কম উপস্থিতির সঙ্গে আরও একটি বিষয়ে নজর কেড়েছে শিক্ষকদের। ৬৯ জনের মধ্যে মাত্র ১ জন বাণিজ্য বিভাগের দুর্গ রক্ষা করেছে। অন্যদিকে কলা বিভাগ থেকে কোনো পড়ুয়াই স্থান দখল করতে পারেনি। পরীক্ষা শেষে ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের রেজাল্ট। শুক্রবার সকালে বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি। তিনি জানান, পাশের হার ৯৩.৭২%। পাশের নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা। তবে এই রেজাল্ট শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে। এদিন বেলা ২টো থেকে অনলাইনে দেখা গেছে রেজাল্ট। স্কুলগুলি অনলাইনে ডাউনলোড করতে পারবেন মার্কশিট। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। মামলাকারীর দাবি, এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক। আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা। নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাকারীর দাবি, এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়াও। আমজনতার মনে হাজার হাজার প্রশ্ন। তৃণমূলের দাবি, ভোটে ফায়দা নিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই ২৬-এর আগে এসআইআর। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে শুক্রবার কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান, অনুমতির কোনো প্রয়োজন নেই, মামলা দায়ের হলে শুনানি হবে। জানা গিয়েছে দায়ের হয়েছে মামলাও। জানা গিয়েছে মামলাকারী এসআইআর এর সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন। আদালতে নজরদারিতে এসআইআর করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি কেন এসআইআর প্রয়োজন তা স্পষ্ট করার কথাও বলেছেন। একই সঙ্গে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আর্জি করেছেন তিনি। প্রসঙ্গত, ২০০২ সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল। সেই মোতাবেক এবারের এসআইআর এর ওই বছরের ভোটার তালিকাকে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। যাদের নাম সেই বছরের তালিকায় রয়েছে তাদের আর কোনো অতিরিক্ত নথি দেখাতে হবে না বলে জানানো হয়েছে। তা সত্ত্বেও আমজনতার মনে ভয়,
যদি নাম বাদ যায় তাহলে কি হবে? হাই নিউজ নেটওয়ার্ক। ভারত বাংলাদেশ সীমান্তে সিএএ ক্যাম্প চালু করল বিজেপি। ভয় আতঙ্ক নিয়ে সাধারণ মানুষ ক্যাম্পে হাজির হচ্ছে ভারতীয় নাগরিক হওয়ার জন্য। সামনেই বাংলায় নির্বাচন, তার আগেই রাজ্যে শুরু হলো এসআইআর। শাসক দল যা তীব্র বিরোধিতাও করছে, অন্যদিকে ভয় পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটছে জেলার বিভিন্ন প্রান্তে। তারই মাঝে ভারত বাংলাদেশ সীমান্তে সিএএ ক্যাম্প চালু করল বিজেপি। ভয় আতঙ্ক নিয়ে সাধারণ মানুষ ক্যাম্পে হাজির হচ্ছে ভারতীয় নাগরিক হওয়ার জন্য। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতে হরিহরপুর সীমান্ত সিএএ ক্যাম্প চালু করা হয়েছে বিজেপির মণ্ডলের পক্ষ থেকে। বসিরহাট দক্ষিণের মণ্ডল ৫-এর সম্পাদক তপন সরকার, তিনি নিজেও একজন বাংলাদেশি, ফর্ম ফিল আপ করছেন। অন্যদিকে যে সমস্ত বাংলাদেশি নাগরিকদের ২০০২ এবং ২০০৩-এ ভোটার লিস্টে নাম নেই, তারাও ফর্ম ফিল আপ করছেন। সীমান্তে এই ক্যাম্প ৩ মাস চলবে। এখন বর্তমান ২০০০ সালে আমাদের ভোটার লিস্টে নাম নেই, তার পরিপ্রেক্ষিতে আমরা এখন বর্তমান সরকার আমাদের যে এসআই চালু হয়েছে, আমাদের লিস্টে নাম না হয়ে সিএ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সিএ সহায়তা কেন্দ্র চালু করেছে, ওর মাধ্যমে সমস্ত বাংলাদেশি যারা আছে তাদের যারা নাগরিকত্ব পায় দেশে, সেই সুব্যবস্থা বর্তমান ভারত সরকার সেটা করছে। আপনারা ফর্ম ফিল আপ করছেন? আমরা ফর্ম ফিল আপ করছি। আবেদনকারী চন্দনা পাল জানান, আমরা চাই ভারতীয় নাগরিক হয়ে এখানে থাকতে। ভয় ভীতি তো কাজ করছেই, যতক্ষণ পর্যন্ত ভোটার লিস্টে নাম না উঠছে ততক্ষণ আমাদের আতঙ্ক, চিন্তায়, দিশেহারায় রাতের ঘুম নষ্ট হচ্ছে। অনেকে বয়স্ক বৃদ্ধ এসআইআর চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত চাই যাতে আমরা এই দেশের নাগরিক হতে পারি। এখানে ভোটার নাম নেই, আমাদের লিস্টে ভোটার লিস্টে নাম নেই, তার জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছি। আর যেটা হচ্ছে কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি লিস্টে তো আমাদের নাম আসুক, ভোটারটা থাকুক, আমাদের নাগরিকটা থাকি যেন, আমরা এটাই চাচ্ছি। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর প্রক্রিয়া তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু এবার ঘটনা হলো রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন। অনেকেই ভাবছেন, যদি তারা এনুমারেশন ফর্ম না পান অথবা ফর্ম পেলে তা দিয়ে বা কি করবেন আপনি। এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার বাড়ি বাড়ি এসে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। সেই ফর্ম পূরণ করে বিএলওদের কাছেই জমা দিতে হবে ভোটারদের। নির্বাচন কমিশন জানিয়েছেন, আজ পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা সকলে এনুমারেশন ফর্ম পাবেন। যারা এনুমারেশন ফর্ম জমা দেবেন তাদের সকলের নাম খসড়া তালিকায় উঠবে। এই ফর্ম কিভাবে পূরণ করবেন? প্রথম ধাপ, ফর্মের শুরুতেই লেখা থাকছে নাম ও যোগাযোগ নম্বর, যদিও এই জায়গাটি কেবল বিএলওদের জন্যই রাখা হয়েছে। দ্বিতীয় ধাপে ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে ভোটারের জন্ম তারিখ, মাস ও সাল লিখতে হবে। ধাপ ৩, আধারের নম্বর। এই জায়গায় ভোটারের আধার কার্ডের নম্বর লিখতে হবে, যদিও এটি বাধ্যতামূলক নয়, কারণ অপশনাল লেখা রয়েছে। ভোটার চাইলে তা লিখতেও পারেন অথবা নাও লিখতে পারেন। ধাপ ৪, মোবাইল নাম্বার। এর জায়গায় ভোটার তার সচল মোবাইল নম্বরটি লিখবেন। ধাপ ৫, ফাদার্স অথবা গার্ডিয়ান নেম। এর জায়গায় ভোটার তার বাবা অথবা অভিভাবকের পুরো নাম লিখবেন। ধাপ ৬, ফাদার্স গার্ডিয়ান এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল। এর জায়গায় ভোটার তার বাবা অথবা অভিভাবকের যদি ভোটার কার্ড থাকে তাহলে তার নম্বর লিখবেন। ধাপ ৭, মাদার্স নেম। এর জায়গায় ভোটার তার মায়ের পুরো নাম লিখবেন। ধাপ ৮, মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল। এর জায়গায় ভোটারকে তার মায়ের ভোটার কার্ডের নম্বর লিখতে হবে, যদি ভোটার কার্ড থাকে। ধাপ ৯, স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল। এর জায়গায় ভোটারকে তার স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে, যদি প্রয়োজন পড়ে।
এরপরে ফর্মে লেখা থাকবে ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট SIR, অর্থাৎ শেষ SIR বা 2002 সালে যে সংশোধন হয়েছিল তাতে ভোটারের ক্রমিক নাম্বার সহ বিস্তারিত লিপিবদ্ধ করতে হবে। ধাপ 1, ইলেক্টর নেম, এর জায়গায় ভোটদাতার নাম লিখতে হবে। ধাপ 2, এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল, এর জায়গায় ভোটার কার্ডের নম্বর লিখতে হবে। ধাপ 3, রিলেটিভস নেমের জায়গায় নিজের পরিবারেরই কোনো আত্মীয়র নাম লিখতে হবে। ধাপ 4, রিলেশনশিপ, এর জায়গায় ওই আত্মীয় সম্পর্কে আপনার কে হন তা জানাতে হবে। যেমন ধরুন, উনি যদি আপনার স্ত্রী অথবা স্বামী হন সেক্ষেত্রে তা উল্লেখ করতে হবে, অথবা সন্তান হলে তা লিপিবদ্ধ করতে হবে। ধাপ 5, ডিস্ট্রিক্ট, এর ঘরে লিখতে হবে ভোটার কোন জেলার বাসিন্দা। ধাপ 6, স্টেট, এই জায়গায় লিখতে হবে ভোটার কোন রাজ্যের বাসিন্দা। ধাপ 7, AC নেম, এর জায়গায় লিখতে হবে ভোটারের তৎকালীন বিধানসভা কেন্দ্রের নাম। অন্যদিকে এই কলামে সব তথ্য দেওয়ার পর পাশের কলামে চলে আসতে হবে, সেখানে থাকছে আপনি যে আত্মীয়র নাম বাঁদিকের কলামে লিখেছেন তার বিস্তারিত তথ্য। ধাপ 1, নামের জায়গায় পরিবারের ওই সদস্যের ভোটার কার্ডে যা নাম রয়েছে তা লিখতে হবে। ধাপ 2, এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল, এই জায়গায় লিখতে হবে পরিবারের ওই সদস্যের ভোটার কার্ডের নম্বর যদি থাকে। ধাপ 3, রিলেটিভস নেমের জায়গায় লিখতে হবে পরিবারের ওই সদস্যের নাম। ধাপ 4, রিলেশনশিপের জায়গায় লিখতে হবে আপনি সম্পর্কে ওই সদস্যের কে হন। ধাপ 5, ডিস্ট্রিক্টের ঘরে লিখতে হবে সদস্যের জেলার নাম। ধাপ 6, স্টেটের ঘরে লিখতে হবে সদস্যের রাজ্যের নাম। ধাপ 7, AC নেমের জায়গায় লিখতে হবে সদস্যের বিধানসভা কেন্দ্রের নাম। পাশাপাশি থাকা ভোটার ও তার সদস্যের দুটি কলামের নিচে লিখতে হবে দুজনের বিধানসভা কেন্দ্রের নাম্বার, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা। এই এনুমেরেশন ফর্মের একদম নিচে ডান দিকে থাকছে ভোটারের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের সই করার জায়গা, সেখানে ভোটারকে সই করে ফর্ম ফিল আপের তারিখ লিখে রাখতে হবে। প্রয়োজনে আঙুলের ছাপও দিতে পারবেন স্বাক্ষরকারী। দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী শুক্রবার নয়াদিল্লির সর্দার বল্লভভাই প্যাটেল চকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান। সেখানে তিনি জাতিকে একতার বার্তা দেন, পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে সরব হন তিনি। মাওবাদী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে একাধিক প্রসঙ্গ উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। নয়াদিল্লিতে প্যাটেল চকে ইতিমধ্যেই বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। গুজরাটের কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মোদীও। সেখান থেকেই জাতির উদ্দেশ্যে দিয়েছেন বার্তা। এদিন প্রধানমন্ত্রী বলেন, একসময় এই দেশের একটা বড় অংশ ছিল মাওবাদী ও নকশালদের কবলে। সেই সব মাওবাদী অধ্যুষিত অংশগুলিতে ভারতের সংবিধান চলত না, চলত তাদের শাসন। কিন্তু ২০১৪ সালের পর আমরা নকশাল ও নকশাল সমর্থকদের একেবারে ব্যাকফুটে ফেলে দিয়েছি, ওদের ঘরে ঢুকে শায়েস্তা করেছি, যার পরিণাম আজ দেশবাসীও দেখছে। ২০১৪ সালের আগে পর্যন্ত দেশের শতাধিক জেলা ছিল মাওবাদীদের কবলে, তবে আজ সেই সংখ্যা কমে এসেছে ১১তে, যার মাত্র ৩টি জেলাই সংবেদনশীল। বরাবরের মতোই রাষ্ট্রীয় একতা দিবসে অনুষ্ঠান থেকে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন মোদী। মাওবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতার পর দেশবাসী যাদের হাতে দেশের দায়িত্ব সঁপে দিল, তারাই দেশের জাতীয় চেতনাকে, ভাবধারাকে নষ্ট করল। যে সকল প্রতিষ্ঠান বা সংগঠন ওনাদের মানসিকতা, ভাবধারার বিরোধী, তাদের বিরুদ্ধে আসরে নেমেছিল কংগ্রেস। এরা বাবা সাহেব আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুকেও রেহাই দেয়নি, তাদের সম্মান করেনি। মানুষ জানে ওদের সঙ্গে কংগ্রেস কি আচরণ করেছে। সাম্প্রতিক অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটি ভাষণেই উঠে এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা।
বিশেষ করে সংঘ পরিবার শতবর্ষে পা দিতেই জাতির উদ্দেশ্যে হিন্দুত্ববাদী সংগঠনকে নানাভাবে তুলে ধরেছেন তিনি। মত একাংশের। এবার তা ফুটে উঠল শুক্রবারের ভাষণেও। কংগ্রেসের দিকে তীর বিধে প্রধানমন্ত্রী বলেন, এবছর সংঘ পরিবার শতবর্ষে পা দিয়েছে, কংগ্রেস ওদেরকেও আক্রমণ করতে ছাড়েনি। সংঘ পরিবারের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র করেছে। সংঘের প্রতিটি বিচার ও ভাবধারা মানুষের কাছে ওরা বিকৃত করেছে। তবে আমরা এই বিভাজনের রাজনীতিকে শেষ করে দিয়েছি। হাই নিউজ নেটওয়ার্ক। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যার জেরে রওনা হয়েও ভুটান যেতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার বাগডোগরায় জরুরি অবতরণ করে তার বিমান। শুক্রবার শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যেতে হল। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যার জেরে রওনা হয়েও ভুটান যেতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার বাগডোগরায় জরুরি অবতরণ করে তার বিমান। শুক্রবার শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যেতে হল তাকে। মান্দার প্রত্যক্ষ প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। একাধিক এলাকা জলমগ্ন। কার্শিয়াংয়ের একটা বড় অংশে দীর্ঘ সময় ধরে লোডশেডিং। এরই মাঝে বৃহস্পতিবার ভুটান সফরের উদ্দেশ্যে দিল্লি থেকে রওনা হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কিন্তু আবহাওয়ার কারণে বাতিল করতে হয় সেই সফর। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। এরপর রাতে শিলিগুড়ির একটি হোটেলেই থাকেন অর্থমন্ত্রী। রাত পেরোলেও আবহাওয়ার পরিবর্তন হয়নি। শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গে দফায় দফায় চলছে বৃষ্টি। বাড়ি থেকে বেরোনো কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন মন্ত্রী। এদিন সকাল 9:13 বিমানে তিনি ফিরেছেন বলেই খবর। প্রসঙ্গত উত্তরবঙ্গে আরও কয়েকদিন বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। তবে পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায় তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে প্রশাসনও। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে মহাজোট ক্ষমতায় এলে চাকরি, মহিলাদের আর্থিক সাহায্য এবং ইস্তাহারে প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন তেজস্বী যাদব। তেজস্বী যাদবের পাল্টা নিজেদের ইস্তাহারেও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল ক্ষমতাসীন এনডিএ সরকার। নীতিশ কুমার, জেপি নাড্ডারা মহিলা থেকে বেকার সব শ্রেণীকেই তুষ্ট করার চেষ্টা করলেন। ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে চাকরি, মহিলাদের মাসে 2,500 টাকা করে আর্থিক সাহায্য, ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছে মহাজোট। তেজস্বী যাদব দাবি করেছেন, বিহারে মহাজোট জিতলে সার্বিক উন্নয়ন হবে। তেজস্বী যাদবের পাল্টা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল ক্ষমতাসীন এনডিএ সরকার। নীতিশ কুমার, জেপি নাড্ডারা মহিলা থেকে বেকার সব শ্রেণীকেই তুষ্ট করার চেষ্টা করলেন। প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহখানেক আগে শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন নীতিশ কুমার ও জেপি নাড্ডা। সেই ইস্তেহারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি রয়েছে মহিলাদের জন্য। নীতিশ কুমারের প্রতিশ্রুতি, এনডিএ ক্ষমতায় ফিরলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে। 1 কোটি মহিলাকে লখপতি দিদি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার। মহিলা উদ্যোগপতিদের কোটিপতি বানানোর উদ্যোগ নেবে সরকার। তেজস্বীর প্রতিটি পরিবারে চাকরির প্রতিশ্রুতির পাল্টা নীতিশ কুমাররা 1 কোটি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছেন। শুধু তাই নয়, ইস্তেহারে বলা হয়েছে এনডিএ ক্ষমতায় এলে বিহারের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সার্ভে হবে। দক্ষতার ভিত্তিতে প্রত্যেক যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য বড় ঘোষণা করেছে এনডিএ। বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির অধীনে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে কৃষকদের বার্ষিক 9,000 টাকা করে সাহায্য করা হবে। কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর বাইরে পরিকাঠামো খাতেও ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছেন নীতিশ কুমাররা। এনডিএ সরকারের তরফে বলা হচ্ছে, ক্ষমতায় ফিরলে রাজ্যে 36,000 কিলোমিটার দীর্ঘ 7টা এক্সপ্রেসওয়ে তৈরি হবে। 4 শহরে মেট্রো এবং আরও 3টি বিমানবন্দর হবে। রাজ্যকে শিল্পোন্নত করতে 50 লক্ষ কোটির বিনিয়োগ টানারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এত শত প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন এতদিন বাদে কেন মনে পড়ছে? বিহারে তো শেষ 20 বছর ধরে ক্ষমতায় নীতিশ। যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন সেগুলির সামান্য অংশের কাজও এতদিন করতে পারেননি কেন? হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখছে আবহাওয়ার খবরে।
ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাবে শীতের মুখে ফের ভিজবে রাজ্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। শনিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাবে শীতের মুখে ফের ভিজছে রাজ্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কতদিন চলবে এই দুর্যোগ? আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। তবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা। আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। আগামী 2 তারিখ থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। শুক্রবারের পর শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। রবিবার থেকে আবহাওয়ার মেজাজ বদলাবে, তবে তার আগে আরও 2 দিন ভোগাবে বৃষ্টি। শুক্রবারও উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। মুষলধারে বৃষ্টি চলছে জেলায় জেলায়। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির জন্য লাল সংকেত জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কড়া সতর্কতা কোচবিহারেও। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ উত্তরের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। এরপর শনিবার, রবিবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।